নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য কনিষ্ক সাহার লেখা নতুন চাকরি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। তপনের জীবনে আর বাকি ছিল না বেশি কিছু আশা। কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে চাকরির জন্য দরখাস্ত জমা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিল সে। মেল খুললেই একগাদা চাকরির মেল, অ্যাপ্লাইয়ের পর অ্যাপ্লাই করে যায়, কিন্তু কোনো লাভ নেই। মাঝে দু এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বুঝলো জায়গাগুলো ভুয়ো। চাকরির পরীক্ষা কত যে দিয়েছে নিজেরই মনে নেই। তখনই এলো সেই মেল, একটা সরকারি কেমিক্যাল প্ল্যান্টের চাকরি। পোস্টিং দিয়েছিল ভাটিন্ডায়, পাঞ্জাবের একটা ছোট্ট গ্রাম, কলকাতা থেকে প্রায় 1800 কিলোমিটার দূর। তবু সরকারি চাকরি। পরিবারের মুখে একটুখানি হাসি ফুটাতে এই ভেবে রাজি হয়ে গেল। গাড়িটা যখন ভাটিন্ডার ধূলিধূসর স্টেশনে এসে ঢুকলো, তপনের বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। চারপাশটা যতটা গ্রাম ভেবেছিল ততটাও নয়। আকাশটা কালচে ধোঁয়ায় ঢেকে গেছে। দূরে দেখা যাচ্ছে শহরের সীমান্ত, বিশাল বড় বড় বন্ধ হয়ে যাওয়া থার্মাল প্ল্যান্টের চিমনি। রাস্তার ধারে ছোট ছোট সব দোকান, তাতে পাঞ্জাবি ভাষায় কি লেখা বোঝাই যায় না। স্টেশনের থেকে অটো করে চলল সে অফিসের দেওয়া কোয়ার্টারের উদ্দেশ্যে। প্রথমে তো কেউই যেতে চাইছিল না, তারপর অনেক বলাবলি করে 200 টাকায় যেতে রাজি হলো। না, কোনো অতিলৌকিক কারণ নয়। কেমিক্যাল ফ্যাক্টরির কোয়ার্টারগুলো সবই শহরের বাইরে, হাইওয়ের ওপর। ওখানে অবধি যাত্রী নিয়ে গেলে ফেরার সময় আর যাত্রী পাওয়া যায় না। প্ল্যান্টের গেট যখন দেখা গেল, তপন বুঝলো কোথায় এসেছে। বিশাল ধাতব কাঠামো, উঁচু উঁচু চিমনি আর নিচে ছোট ছোট ঘর। চিমনিগুলোর থেকে বেরোচ্ছে ঘন ধোঁয়া, যেন প্রকাণ্ড কোনো দানব নিঃশ্বাস ফেলছে। বাইরের বেড়া এতটাই নিচু যে মনে হচ্ছে কারোর ইচ্ছা হলে হেঁটে ভেতরে চলে আসতে পারে। কিন্তু আশেপাশে কেউ নেই, কেবল ধুলো, শব্দহীনতা আর একটা ঘন গন্ধ, ধাতু আর কেমিক্যালের মিশে। তপনের থাকার জায়গা ছিল প্ল্যান্টের পাশে, কোম্পানির কোয়ার্টারে। একতলা সাদা রঙের বাড়ি, রং চটে গেছে বহু আগেই। চাবি নিয়ে সে যখন ভেতরে ঢুকলো, একরকম অদ্ভুত অনুভূতি হলো। বাতাসটা ভেজা ভেজা, যেন ছুঁয়ে দিলে আঙুলে আঠার মতো লেগে যাবে। কোয়ার্টারের ধুলো ভরা ঘরে ঢুকে সে দেখে একটি মাত্র গদিবিহীন খাট আর একটা টেবিল ছাড়া বিশেষ কিছুই দেয়নি। তাও ঈশ্বরের অশেষ করুণা, লাইট আর জলের ব্যবস্থা আছে। তবে কলকাতার থেকে এখানে ঘেমো গরম বেশি। সেই অনুযায়ী একটা পাখায় যে রাতে ঘুম আসবে না, সেটা তপন ভালোই বুঝল। তপন জানে নতুন জায়গায় একটু সমস্যা হবে। গন্ধ, শব্দ, নিঃসঙ্গতা সব মিলিয়ে মাথা একটু ঘোরে। সে জানলার পর্দা টেনে দিল, ট্রাঙ্ক খুলে জামা কাপড় গুছিয়ে রাখল। ব্যাগের এক কোণে রাখা ছিল মায়ের দেওয়া ছোট্ট ঠাকুরের ছবি, সেটাও বের করে তাকের ওপর রাখল। সন্ধ্যেবেলায় বাইরে বেরোলো তপন। প্ল্যান্টের চিমনিগুলো তখনও ধোঁয়া উগড়াচ্ছে, আলো নিভু নিভু, হালকা সবুজে রং। বাতাসে কেমন একটা ধাতব শব্দ। সিগারেট ধরাতে গিয়ে হাত কেঁপে গেল তার। এই জায়গায় এসে তার মনে হচ্ছিল সে যেন নিজের বাড়ির থেকে অনেকটাই দূরে চলে এসেছে। কবে বাড়ি যাবে জানে না, ছুটি পেলেও 2 দিন লাগবে যেতে আসতে। নিজের রোজকার ছন্দময় জীবনটাকে দূরে সেই কলকাতার ফ্ল্যাটে ফেলে রেখে এসেছে। ভাবতেই চোখের কোণ ভিজে আসলো তপনের। বুকের মধ্যে কিছু যেন মোচড় দিয়ে উঠল। প্ল্যান্টের চিমনির থেকে ধোঁয়া 24 ঘন্টায় বেরিয়ে চলেছে। গেটের ভেতর থেকে আসছে ভারী যন্ত্রের শব্দ, যেন কোনো হৃদস্পন্দন। তপনের মনের মধ্যে একটা ভয় মাথা ছাড়া দিয়ে উঠল, অনেকটা সেই স্কুলের প্রথম দিনের ভয়টা। কিন্তু মনকে বলল, এ কেবল একটা নতুন জীবনের শুরু, একটু সময় লাগবে, তারপর সবই ঠিক হয়ে যাবে। রাতে ঘুমোতে গিয়ে ঘুম এলো না তার।
পাখা চলছে কিন্তু মারাত্মক ঘাম হচ্ছে তার ওপর একটা একটানা যান্ত্রিক শব্দ। পাশেই কারুর বাড়িতে হয়তো এসি বা কিছু চলছে। তপন উঠে বসল। বাইরে কিছুই নেই, ঘরেও কেউ নেই। সে উঠে জানলা খুলে বাইরে তাকালো। প্ল্যান্টটা অন্ধকারে ঢাকা, শুধু মাঝে মাঝে সবুজ আলো জ্বলে উঠছে। তপন জানে এই চাকরি তাকে বাঁচাতে পারে। এই ময়লা কোয়ার্টারের দেওয়াল, এই শহর ভর্তি লোক আর তাদের অচেনা ভাষা, এই গরম, সবই সহ্য করে যেতে হবে তাকে। পরিবারের দিকে তাকালে বোঝা যায় এই চাকরিটা কতটা জরুরি তার জন্য। তাই সে চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ল। ঘরের হালকা কম্পন আর প্ল্যান্টের নিঃশ্বাসের মধ্যে সে একটুখানি ঘুম খুঁজে পেল। তপনের কাজের প্রথম দিন শুরু হলো ভোরবেলায়। অফিস থেকে জানানো হলো ওকে অ্যামোনিয়া সেকশনে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। সেই ইউনিটে কাজ করা মানেই সাবধানতা, নিয়ম মেনে চলা, কারণ একটু ভুল মানেই বড় বিপদ। অ্যামোনিয়া গ্যাস খুবই বিপজ্জনক, আর এই প্ল্যান্টে তার ব্যবহার প্রতিদিনের ঘটনা। তপনের প্রশিক্ষক ছিল একজন মধ্যবয়স্ক মানুষ, নভপ্রীত। মাথায় পাগড়ি, মুখে চাপদাড়ি, চোখে অন্যমনস্ক একটা চাহনি। তিনি কেবলই পাঞ্জাবিতে কথা বলেন। তপনের পক্ষে সবকিছু ঠিকভাবে বোঝা কষ্টকর ছিল, তবু সে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করত। নভপ্রীতের মুখ থেকে শোনা শব্দগুলো যেন ধাতব ধ্বনির মতো বাতাসে মিলিয়ে যেত। मास्क बिना अंदर ना जाना, समझे? सिलेंडर के नजदीक जाने से पहले चेक करना जरूरी है। নভপ্রীত বলতেন কঠোর গলায়। তপন মাথা নাড়ত। যদিও এসব নিয়ম মুখে বলা হতো, বাস্তবে কেউ ঠিকমতো মানত না। গ্লাভস ছাড়া কাজ, লিক চেক না করে ভালভ খোলা, সবই চলত। নিয়মটা যেন একটা রীতিমতো মন্ত্র। বলা হতো ঠিকই, কিন্তু বিশ্বাস কেউ করতো না। তপনের দিন কেটে যাচ্ছিল ধীরে ধীরে। সকাল থেকে বিকেল অবধি ইউনিটে থাকা, গ্যাসের চাপ মাপা, পাইপলাইন ঘুরে দেখা। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি প্রতিদিন ঘিরে থাকতো তাকে। যেন সব কিছু স্বাভাবিক নয়, যেন প্ল্যান্টটা কেবল যন্ত্র নয়, কিছু অনুভব করে। একদিন সন্ধ্যায় কাজ একটু দেরিতে শেষ হলো। সবাই বেরিয়ে গেলেও তপন থেকে গেল কিছু রিপোর্ট লিখতে। ইউনিট তখন নিস্তব্ধ, কেবল মেশিনের ঘন ঘন আওয়াজ আর দূরে কোনো ভালভ খোলা বন্ধ হওয়ার শব্দ। সেই নিস্তব্ধতার মাঝে তপন শুনতে পেল ফিসফিস করা কণ্ঠস্বর মেশিনের ভেতর থেকে। সে থেমে গেল, শোনার চেষ্টা করলো আবার। যেন অনেকগুলো গলা একসঙ্গে কথা বলছে খুব ধীরে, কিন্তু ভাষাটা পরিষ্কার নয়। তার মনে হলো গ্যাস ট্যাঙ্কের মধ্যে কেউ কাঁদছে, অথবা ফিসফিসিয়ে কিছু বলছে। ঠিক সময় পাশ দিয়ে যাচ্ছিল আরেক কর্মী, জেনাক। পরনে আদমলা ইউনিফর্ম আর চোখ লাল, মুখে মদের গন্ধ। সে হেসে বলল, प्लांट सबको पसंद नहीं करता, कुछ लोगों को खा जाता है, तनु समझ आ जाएगा। তপন অবাক হয়ে তাকালো। কি বললে? জনক মাথা নেড়ে আবার বলল, तू देखियो, प्लांट जीवित हैगा, गुस्सा आना है उसमें। তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে কিছু না বলে ব্যাগ তুলে কোয়ার্টারের দিকে হাঁটা দিল। সেই রাতেই প্রথম স্বপ্নটা দেখা দিল। তপন দেখল সে হাঁটছে লোহার তৈরি করিডোরে। দেওয়ালগুলো ধকধক করছে, যেন কারো নাড়িভুড়ির ভেতর দিয়ে হাঁটছে সে। দেওয়ালের গা বেয়ে রক্তরাঙা জল পড়ছে। এক সময় করিডোরের একটা দরজা খুলে গেল আপনি। ভেতর থেকে একটা গলা ভেসে এলো, तेनू बुलाया गया। ভাষাটা পাঞ্জাবি, কিন্তু তপনের ঘুমের ভেতরে মনে হচ্ছিল গলাটা যেন মূর্ছে পড়া লোহা দিয়ে তৈরি। ঘুম ভেঙে গেল তার। বিছানার চাদর ভিজে গেছে ঘামে। জানলার বাইরে তাকিয়ে দেখলো প্ল্যান্টের চিমনির তখনও ধোঁয়া ছাড়ছে। হঠাৎ মনে হলো সেই চিমনিগুলোর থেকে আলোর ছলকানির মাঝে এক মুহূর্তের জন্য যেন কিছু নড়ে উঠল। সে ভালো করে তাকালো, কিছুই নেই। তপনের মাথাটা ভার হয়ে থাকলো সারাদিন। ইউনিটে কাজ ঠিকঠাক হলো বটে,
নবপ্রীতের পাঞ্জাবি হুকুমগুলো সে বুঝে নিয়ে মেনে চলল, কিন্তু মনটা কোথাও আটকে ছিল, অন্য কোথাও, বহু দূরে। সন্ধ্যাবেলা যখন অফিস ছেড়ে কোয়ার্টার ফিরছিল, তখনই হঠাৎ বুকের ভেতর কেমন একটা হাহাকার জেগে উঠল। আজ অনেক দিন পর সত্যিই মনে পড়ল কলকাতার কথা। মনে পড়ল আহিরিতলা ঘাটের সেই ধীর ছায়াঘেরা বিকেল, গঙ্গার ধারে বসে থাকা, শরতের হালকা বাতাসে বাতাসে কলকাতার অলিতে গলিতে পুজো পুজো ভাগ। কত শান্ত লাগতো সেসব দিনগুলো। এখন সেই শান্তি আর নেই। এখানে শুধুই গ্যাসের গন্ধ, গরম ধাতব বাতাস আর একটা অদৃশ্য ভার, যেটা সারাক্ষণ বুকের ওপর চেপে বসে থাকে। তপনের মনে পড়ল কলেজ স্ট্রিটে সেই বিকেলগুলো, বইয়ের দোকানের গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা, এক কাপ কড়া চায় ঠোঁট ছোঁয়ানো। কত স্বাধীনতা ছিল তখন। মন চাইলেই ট্রেনে চেপে চলে যেত সে, বিধাননগর স্টেশন থেকে সোজা ব্যারাকপুর কিংবা শিয়ালদা বা রানাঘাট। এখানে কোথাও যাওয়ার উপায় নেই। ল্যান্ড আর কোয়ার্টার, এই দুইয়ের মাঝেই বন্দি সে। হঠাৎ চোখে জল চলে এলো। সে পিছনে ফিরল না, নিঃশব্দে হেঁটে এলো নিজের কোয়ার্টারের দিকে। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই আবার সেই চিরচেনা গন্ধ, একটু ভেজা, একটু মরচে ধরা। কাছেই কোথাও থেকে ভেসে আসা গম্ভীর গোঁ গোঁ শব্দ যেন সঙ্গী হয়ে গেছে এখন তার। এই ঘরটা যে তার বাড়ি, কিছুতেই কথাটা মেনে নিতে পারছিল না সে। হ্যাঁ, সে চেয়েছিল তার নিজের একটা বাড়ি হবে, সে সেখানে নিজের মনের মতো তার সংসার গুছিয়ে নেবে, কিন্তু আজ যখন তাকে ভগবান সেই সুযোগ দিয়েছে, কেন তার মন পূর্ণতা পাচ্ছে না? না, এ তার বাড়ি নয়। বাড়ি ছিল কলকাতায়, যেখানে মা সন্ধেবেলায় উনুন ধরাতেন আর পাড়া থেকে ভেসে আসত বিভিন্ন ধরনের শব্দ। কোয়ার্টারে আসার পর তপনকে নিজে গিয়ে কিনে আনতে হয়েছিল সবকিছু, বালিশ, চাদর, তোশক, একটা পুরনো টেবিল ফ্যান। আগে কখনো তাকে নিজের জন্য এইভাবে বাজার করতে হয়নি, মাই সব গুছিয়ে দিতে। আর এখন একটা ফাঁকা ঘরে ফিরে আসা, যেখানে বিছানাটাও নিজের হাতে বানানো। চুপচাপ বসে তপন জানলার দিকে তাকালো। বাইরে সন্ধে নামছে, প্ল্যান্টের চিমনিগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাতাসে আবার সেই ধাতব গন্ধ। মনে পড়ল একদিন যদি সে ছুটি পায়, কলকাতায় ফিরে যেতে পারে ঠিকই, ট্রেনে উঠে চলেও যাবে, মাকে জড়িয়ে ধরবে, গঙ্গার ধারে বসে থাকবে আবার। কিন্তু তারপর তাকে ফিরতেই হবে আবার এখানে। এই প্ল্যান তাকে ছাড়বে না। এই চাকরিটা সে ছেড়ে দিতে পারবে না, কারণ মার চিকিৎসা, বোনের পড়াশোনা, বাবার ঋণ সব এর উপর নির্ভর করছে। ভাবতে ভাবতেই চোখে জল চলে এলো আবার। নবপ্রীতের সেই কথাটা মনে পড়লো আজ সকালে। जिंदगी सिर्फ काम के लिए नहीं होती, पर काम बिना जिंदगी भी नहीं चलती। তপন বুঝলো এ কথার মধ্যে কতটা সত্যি লুকিয়ে আছে। সে ধীরে ধীরে উঠে গিয়ে টেবিল ফ্যানটা চালালো। টেবিল ফ্যানের হাওয়া একটু সান্ত্বনা খুঁজছিল সে। তারপর সেই ছোট্ট ঠাকুরের ছবিটার সামনে বসে চুপ করে রইল। এই প্ল্যান্ট, এই কোয়ার্টার, এই একাকিত্ব সবই তাকে একটু একটু করে বদলে দিচ্ছে। হয়তো কলকাতা আর ফিরলেও সে আগের মতো তপন থাকবে না। কিছু একটা চিরতরে পাল্টে যাচ্ছে যেন তার ভেতরে। সকালটা ঠিকঠাকই শুরু হয়েছিল। তপন সময় মতো ইউনিটে পৌঁছেছিল, হেলমেট পরে, রিপোর্ট হাতে। কিন্তু দুপুরের দিকে হঠাৎ একটা ছোট্ট ঘটনা থেকে বড় সমস্যা তৈরি হয়ে গেল। একজন সহকর্মী গুরপ্রীত অ্যামোনিয়া ট্যাঙ্কের চাপ মাপার সময় ভুল করেছিল। তপন তাকে সাবধান করতে গিয়ে একটু রুক্ষ গলায় বলে ফেলেছিল, এভাবে করলে বিপদ হতে পারে। গুরপ্রীত মুখে হাসি এনে বলেছিল, ओ तू नया आया है, पर समझता ज्यादा है। তপনও থেমে যায়নি, উত্তরে বলেছিল, আমি যা শিখেছি সেটা বলছি, ভুল করলে তো পুরো ইউনিটের ক্ষতি। এই কথাতেই গুরপ্রীতের রাগ চড়ে যায়। সে গালিগালাজ করতে শুরু করে দেয়।
अच्छा, नौकरी का घमंड है तुझे? ज्यादा स्मार्ट बन रहा है। সঙ্গে সঙ্গে তপনেরও গলা চড়ে যায়। কয়েকজন এগিয়ে এসে থামিয়ে দেয় ওদের। কিন্তু ততক্ষণে খবর পৌঁছে যায় নবপ্রীতের কাছে। ইউনিটের ব্রেক টাইম এসে ডেকে পাঠায় তপনকে। সে চুপচাপ গিয়ে দাঁড়ালো তার সামনে। নবপ্রীত বলল গলা নামিয়ে, तुम काम सीखने आए हो या लड़ने? ज्यादा बोलने की जरूरत नहीं है, काम करो, चुपचाप रहो, समझे? তপন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নবপ্রীতের চোখের চাহনি দেখে চুপ হয়ে গেল। ভেতরে ভেতরে যেন গিলে ফেললো গলা পর্যন্ত উঠে আসা সেই কথাগুলো। দিনটা তখন থেকেই খারাপ হয়ে গেল। ইউনিটে কাজ করতে গিয়ে মন বসছিল না। সহকর্মীদের চোখে আজ অদ্ভুত একটা চাহনি, হালকা তাচ্ছিল, হয়তো মায়াও, যেন কেউ আসেনি। বিকেলে যখন কোয়ার্টারে ফিরল তখন শরীরে ক্লান্তি, মনে আরো বেশি। হঠাৎ বাবার কল এলো, ভিডিও কল, অনেকদিন পর। বাবা ফোন ধরেই হাসি মুখে বললেন, কি রে, মুখ এত গম্ভীর কেন? ঠিক আছিস তো? তপন হালকা হাসল, কিছু না বোঝাতে চাইল। পাশ থেকে বাবা বললেন, তোর মায়ের সারাদিন একটাই কথা, তপনের সঙ্গে কবে কথা হবে। কথার মাঝেই তপনের চোখে পড়ল ফোনের পেছনে থাকা তার নিচের ঘরের দিকে। সেই চেনা জানলা, বইয়ের তাক, সেই ছোট খাট যেখানে বসে বসে সে ঘন্টার পর ঘন্টা বই পড়ত, সেই পর্দা যেটা মা বছরে একবার ধুয়ে দিত। সবকিছু এত চেনা লাগছে, এত আপন। হঠাৎই তপনের গলা ভারী হয়ে এলো, কথা আটকে গেল, মুখটা নিচু করে ফেলল সে। বাবা বুঝে ফেললেন, কিরে, তুই কাঁদছিস? তপন কিছু বলল না, শুধু মাথাটা ঝাঁকালো। কান্না থামানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। গলার ভেতর থেকে শব্দ বেরোচ্ছিল না, বুকটা যেন চেপে আসছিল। বাবা ফিসফিস করে বললেন, চিন্তা করিস না, একটু সময় গেলে সব ঠিক হয়ে যাবে, তুই তো আমার সাহসী ছেলে। কিন্তু তপনের মন চাইছিল ওই ভিডিওর পর্দা পেরিয়ে নিজের ঘরে ঢুকে পড়তে, নিজের সেই খাটে গিয়ে শুয়ে পড়তে, জানলার পাশে বসে সন্ধ্যের আলোয় পুরনো বইগুলো খুলে পড়তে, প্লান্ট, ইউনিট, কোয়ার্টার সব কিছু ভুলে যেতে। বাবা বললেন, একটু ছুটি পেলে চলে আয় কদিন, মা তো কত কিছু রান্না করে রেখেছে তোকে খাওয়াবে বলে। তপন হালকা মাথা নাড়ল। সে জানে এই মুহূর্তে ছুটি নেওয়া প্রায় অসম্ভব, আর গেলেও ফিরে তো তাকে আসতেই হবে। ফোনটা রাখার পর অনেকক্ষণ চুপ করে বসে রইল সে। চোখের কোণে জল শুকিয়ে গেলেও মনটা শুকোতে পারছিল না। আর গেলেও ফিরে তো তাকে আসতেই হবে। ফোনটা রাখার পর অনেকক্ষণ চুপ করে বসে রইল সে। চোখের কোণে জল শুকিয়ে গেলেও মনটা শুকোতে পারছিল না। এই প্রথমবার সত্যিকারের নিজের ঘরের জন্য একটা গভীর কষ্ট ভেতর থেকে অনুভব করল। এই কোয়ার্টারটা নিঃসঙ্গ, এই জীবনটা কঠিন, কিন্তু সবচেয়ে কঠিন হলো ঘরের স্মৃতি নিয়ে বাঁচা, অথচ সেখানে ফিরে যেতে না পারা। রাতের দিকে বাতাসে আবার সেই মেশিনের গোঁ গোঁ শব্দ ভেসে এলো। তপন চোখ বন্ধ করল। স্বপ্নে সে নিচের ঘর দেখতে চাইল, সেই জানলার পাশে বসে থাকা ছেলেটা, নিজেই কিন্তু আগের রূপে, আগের তপন। তপনের জীবনে প্রথমবার রাতের শিফট এলো। নবপ্রীত তাকে বলে দিল, आज रात को तू जोन B2 का शिफ्ट करेगा, टाइम है 8 से 4। তপন মাথা নাড়ল, চোখে ক্লান্তি, কিন্তু প্রতিবাদ করার ইচ্ছা নেই। অফিসের অর্ডার মানতেই হবে। রাতের এই প্ল্যান্ট অন্যরকম, আলো কম, ছায়া গাঢ়, আর বাতাসটা যেন ভেজা মরচের গন্ধে ভারী। চারিদিক শুনশান, শুধু পাইপলাইনের ফোঁটা ফোঁটা শব্দ আর দূরের চিমনির গর্জন। শিফটের দলের বাকি সদস্যরা বেশ চুপচাপ। তপন খেয়াল করল তারা এক জায়গার আশেপাশে যায় না। ইউনিটের গভীরে একটা চেম্বার আছে, নাম জোন এক্স। সে জিজ্ঞেস করল এক কর্মীকে, ওখানে কেউ যায় না কেন?
লোকটা একটু থেমে বলল, जोन एक्स में सब कुछ ठीक नहीं लगता, सिर्फ मॉनिटरिंग तक रहता है, अंदर मत जाना। তপনের কৌতূহল বাড়ে। পরদিন রাতে কাজ শেষের দিকে চুপচাপ জোন এক্সের দিকে এগিয়ে যায়। রাস্তাটা সরু, দেওয়ালগুলোতে কুয়াশার মতো জমে থাকা জল। দরজার ওপাশে একটা ঘর, অদ্ভুতভাবে পরিচিত, অথচ এই ঘরটা কোনো ম্যাপে নেই। তপন আগেই ইউনিটের নীল নকশা দেখেছিল, এই ঘরের কথা কোথাও লেখা ছিল না। ভেতরে ঢুকে সে দেখতে পেল পুরনো মিটার ডায়াল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সবগুলোতেই নেগেটিভ রিডিং দেখাচ্ছে। গ্যাস, প্রেশার, টেম্পারেচার সব শূন্যের নিচে। এটা সম্ভব নয়। তারপর হঠাৎ পেছনের দিকে একটা মোটা ধাতব দেওয়ালের ওদিক থেকে আসতে থাকলো ধুকপুক শব্দ, একটা তাল বা নারীর মতো। কিছুক্ষণ থেমে থেমেই আবার হচ্ছে। তপনের শরীর ঠান্ডা হয়ে এলো। শব্দটা যেন কারোর বুকের ভেতর থেকে আসছে, কিন্তু ধাতব দেওয়ালের ভেতর থেকে। সে ছুটে বেরিয়ে এলো ঘরটার থেকে। পরের কয়েকদিন তপন খেয়াল করলো আরও অদ্ভুত কিছু। কিছু নতুন ট্রেনি যাদের সে আগের শিফটে দেখত হঠাৎ করেই আর আসে না। কেউ কিছু বলে না, অফিসেও খবর নেই, শুধু নিঃশব্দে হারিয়েছে। এক রাতে সেই জোন এক্সের পাশে স্টোর রুমে তপন একটা পুরনো ব্যাগ খুঁজে পেল। ভেতরে একটা নোটবুক। পৃষ্ঠা খুলতেই তার চোখ কপালে। আঁকা রয়েছে মেশিনের ভেতরের ছবি, কিন্তু ওগুলো কেবল যন্ত্র নয়, যেন ধাতবের মধ্যে থেকে গাছের শিকড় বেরিয়ে আছে। পাতাগুলো যেন ধাতব রগ, কিছু জায়গায় লেখা নার্ভস। তপনের দিনকাল এখন অন্যরকম। মাথায় সারাক্ষণ ঘুরে বেড়ায় সেই জোন এক্স, সেই নোটবুকে আঁকা রগগুলো। অ্যামোনিয়ার গন্ধটাও যেন আর বিরক্তিকর মনে হয় না, বরং একরকম আরাম দেয়, স্বাভাবিক মনে হয়। আগে যেটা তার নাক চালিয়ে দিত, এখন সেটাই যেন তার সঙ্গী হয়ে উঠেছে। মনে হয় এই গন্ধই যেন তাকে বাঁচিয়ে রেখেছে। তবে একটা অদ্ভুত ঘটনা তার ভাবনাকে আরও এলোমেলো করে দিল। জনক যে আগের দিন বলেছিল, प्लांट कुछ लोगों को पसंद नहीं करता, प्लांट कुछ लोगों को पसंद नहीं करता, तू देख लेना, হঠাৎ করেই উধাও হয়ে গেল। কেউ কিচ্ছু জানে না, কেউ খোঁজও নিচ্ছে না। তপনের সন্দেহ আরও গভীর হয়ে উঠল। এক রাতে সে চুপচাপ জনকের কোয়ার্টারে ঢুকে পড়ল। দরজাটা বাইরে থেকে বন্ধ থাকলেও তালা ছিল না। ভেতরে ঢুকে সে দেখতে পেল ঘরটা অগোছালো। জানলার পাশে টেবিলে ছড়ানো কাগজপত্র, ময়লা জামা কাপড় আর একটা মোটা খাতা। তপন খাতা খুলে দেখতে লাগলো, ভেতরে কিছু লেখা ছিল। 1987 लीक हुआ था, पूरा कंटेन नहीं हुआ, बॉडीज अंदर ही दफनाई गई थी, आर्क 17B, एक्सेस मेक लोअर ब्लॉक, मशीन जिंदा है, बॉडीज मशीन में ही है। তপনের মাথা ঘুরে গেল। 1987 সালের কথা এখানে কেন? এই অ্যামোনিয়া লিকের কথা অফিসে কেউ বলে না কেন? কোথাও কোনো রেকর্ড নেই, কিন্তু এখানে পরিষ্কার লেখা কন্টেন করা যায়নি। আরও লেখা ছিল আঁকা বাঁকা অক্ষরে, ফ্যাক্টরি জিন্দা হয়। সে তাড়াতাড়ি বেরিয়ে এলো জনকের ঘর থেকে। মনটা এলোমেলো, বুক ধরফর করছে। রাতে কোয়ার্টারে শুয়েছিল তপন, কিন্তু ঘুম আসছিল না। জানলার বাইরে ধোঁয়ার ঢেকে আছে আকাশ। হঠাৎ একটা শব্দ, খস খস করে কিছু একটা চলাফেরা করছে মেঝেতে। তপন উঠে বসল। চোখ পড়তেই দেখতে পেল একটা মোটা লোহার পাইপ যেন সাপের মতো মেঝে বেয়ে এগিয়ে যাচ্ছে। কোনো মেশিন লাগানো নেই, কোনো কর্মীও নেই, তবুও পাইপটা নড়ছে ধীরে ধীরে। সে চোখ বড় করে তাকিয়ে রইল, কথা বলতে পারল না। কিছু বলার আগেই পাইপটা দেওয়ালের পাশে গিয়ে মিলিয়ে গেল। তপন কি ঠিক দেখছে, নাকি অন্ধকারে ঘরে সাপ ঢুকেছে? পরদিন সকালে উঠে এসে দেখলো ঘরটা আগেরই মতো। মেঝেতে কিছুই নেই,
পাইপের বা সাপের কোনো চিহ্নই নেই। সেদিন অফিসে গিয়ে তপনের মনে পড়ে গেল সেই নোটবুকের এক কোনায় লেখা অদ্ভুত কোডটা, আর্ক 17B, অ্যাক্সেস মেক লোয়ার ব্লক। সেই অনুসরণেই সে পৌঁছে গেল প্ল্যান্টের এক পুরনো অচেনা করিডোরে। দেওয়ালে মরছে বাতাসে ঘাম আর অ্যামোনিয়ার গন্ধ। কেউ এদিকে খুব একটা আসে না, হয়তো ভুলে গেছে, নয়তো ইচ্ছে করেই এড়িয়ে চলে। একটা সরু দরজা, পেছনে ধুলো জমায় আছে, হালকা ঠেলতেই খসে পড়ল পুরনো তালা। তপন ভেতরে ঢুকল। ঘরের ভেতরে অন্ধকার, স্যাঁতস্যাঁতে ভারী বাতাস। টর্চের আলোয় দেখা গেল ধুলো পড়া আলমারি, লোহার ক্যাবিনেট, আরেক কোণে বড় একটা কাঠের ট্রাঙ্ক। ভেতরে পুরনো VHS ক্যাসেট, ট্রেনিং ভিডিও রেকর্ডিংস, কিছু ঝাঁঝালো ক্যামেরার ফুটেজ। একটা তাকের নিচে চাপা পড়েছিল একটা কালো ফাইল, তাতে জং ধরা অক্ষরে লেখা তপন এস দত্ত। তারিখটা দেখি তপন কেঁপে উঠল। 1986। সে তো জন্মেই ছিল 1995 সালে। ফাইল খুলতেই ঠান্ডা হাওয়ার মতো একটা ধাক্কা লাগলো বুকে। ভেতরে লেখা সাবজেক্ট এস দত্ত, কন্টেনমেন্ট ফেলিয়ার, ইনসিডেন্ট কোড 4X, presumed absorbed। আরও লেখা নোবডি রিকভার্ড, ইন্টিগ্রেশন সাসপেক্টেড। তপনের কপালে ঘাম। এটা কি আমার ভুল? সে পাতাগুলো উল্টাতে লাগলো। হঠাৎ দেখতে পায় একটা পুরনো আইডি ছবি, ধূসর মলিন মুখ, কিন্তু সেই মুখটা যেন তার নিজের, কিছুটা বুড়ো, কিন্তু চোখ, চিবুক, ঠোঁট সব কিছুই নিজের মতো। সে একটু থমকে দাঁড়ায়। আমি কি আগে এসেছিলাম এখানে? না, এটা তো অসম্ভব, তাই তো? বাস্তব যেন আলগা হয়ে আসছে। ঠিক আর ভুল, স্বপ্ন আর জাগরণ, অতীত আর বর্তমান সব কিছু মিশে যাচ্ছে যেন। সেই রাতে আর ঘুম আসে না। মাথার ভেতর ঢেউ খেলতে থাকে সেই ফাইলের কথা, সেই মুখের কথা। অবশেষে ক্লান্ত হয়ে চোখ বুঝল। আর তখনই সে আবার স্বপ্নে ঢুকে গেল। এইবার সে নিজেকে দেখতে পায় প্ল্যান্টের গভীরে, সোনেক্সের নিচে। চারপাশে ধোঁয়া, অ্যামোনিয়ার ঘন কুয়াশা, তার ভেতর দিয়ে রক্তে ভেজা কেবেলগুলো জড়িয়ে রয়েছে। একটা বিশাল গাঁট, যেন হৃদয়। তপন এগিয়ে যায় কেবেলগুলোর মধ্যে দিয়ে। তখনই একটা প্রকাণ্ড হাঁ করে ফ্যাক্টরি যেন তাকে গিলতে আসে। সে কিছুতেই পালিয়ে আসতে পারছে না। তপনের শ্বাস বন্ধ হয়ে আসে। চোখ খুলে দেখে সে বিছানায়, কিন্তু বুকে ভারী চাপ। তপন আর সহ্য করতে পারছিল না। প্রতিদিন ঘুম পুরো হয় না, স্বপ্নে ভুলভাল জিনিস দেখা, অফিসেও সব উল্টোপাল্টা অভিজ্ঞতা। কেমন যেন পাগল পাগল লাগছিল। শেষমেশ সে 1 সপ্তাহের ছুটি চাইল। নবপ্রীত কিছু না বলেই সই করে দিল ফর্মে। চোখে ক্লান্তির ছাপ, কিন্তু কণ্ঠে কোনো প্রশ্ন নেই। जा, लेकिन वापस तो आना पड़ेगा। নবপ্রীত বলল নিঃশব্দে। তপন ব্যাগ গুছিয়ে বাস স্ট্যান্ডে গেল। বিকেলের আলো গাঢ় হয়ে আসছিল, বাতাসে অ্যামোনিয়ার গন্ধ ঝাঁকিয়ে বসেছে। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বাস এলো না। কাউন্টারের লোক কেবল বলল, ओ आज कोई बस नहीं चल रही। তপন চুপচাপ রওনা দিল হেঁটে। ভাবল স্টেশন পর্যন্ত অন্তত পৌঁছাবে। কিন্তু হাঁটতে হাঁটতে দেখতে পেল রাস্তা ঘুরে আবার প্ল্যান্টের দিকেই ফিরে যাচ্ছে। 3 বার সে রাস্তা পাল্টালো। 3 বারই ধোঁয়া উঠতে থাকা চিমনির ছায়ায় তার সামনে এসে দাঁড়ালো। বুক ধরফর করতে লাগলো তার, পা কাঁপছিল। প্ল্যান্টের সামনে এসে পড়তেই সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। অন্ধকার, হালকা শোঁ শোঁ আওয়াজ, আর একটা চাপা কণ্ঠস্বর নিজের গলার মতো শোনালো। সে এবার চোখ খুলল। নিজেকে দেখতে পেল প্ল্যান্টের ভেতরে, রাতে, সব বন্ধ, কিন্তু দরজা আপনা আপনি খুলে যাচ্ছে। তপনের মনে হলো কেউ যেন তাকে ভেতরে টানছে। পায়ের পাতা সরে যাচ্ছে নিজের ইচ্ছায়, যেন শরীর আর তার নিয়ন্ত্রণে নেই। সে ঢুকে পড়ল একটা গোপন করিডোরে। নিচে
আরও নিচে। দেওয়ালগুলো ধাতব, কিন্তু মাঝে মাঝে নড়ে উঠছে, যেন শ্বাস নিচ্ছে। আলো কমে আসছে, মাথা ঘুরছে। অবশেষে সে পৌঁছালো এক বিশাল চেম্বারে। মাঝখানে আছে এক দানবীয় বস্তু, তন্তু আর তারে মোড়া, একটা মস্তিষ্কের মতো, যেটা নিজের মতো করে কাঁপছে আর নড়ছে, যেন বেঁচে আছে। চারপাশের মেশিনগুলো গায়ে অসংখ্য মানুষের শরীর জড়ানো। পুরনো কর্মীরা, চোখ মুছে গেছে, হাত তারের সঙ্গে গেঁথে গেছে। তারা কেউ আর মানুষ নয়, তারা যেন যন্ত্র আর মাংসের মাঝামাঝি কিছু। একটা মুখ ঘুরে তাকালো তার দিকে, চোখে আলো নেই, ঠোঁট নড়ল ধীরে ধীরে। বেরিয়ে আসলো গলা থেকে একটা অমানবিক গোঙানি। তপনের গলা শুকিয়ে গেল। সে চিৎকার করতে পারছিল না, হাঁটতে পারছিল না। আর তখনই সে এক পরিচিত কণ্ঠ পেল। कितने जा रहे हो? अब तो तेनू इत्थे रहना होगा। সে ঘুরে তাকালো। হুল্লার দাঁড়িয়ে, সেই চুপচাপ অপারেটর, যার মুখে আগে কোনো কথা থাকতো না, এখন কথা শোনা যাচ্ছে। তপনের মনে হলো ভুল্লার সেই প্রথম থেকেই জানতো। তারপর সব অন্ধকার হয়ে গেল। তপনকে আর খুঁজে পাওয়া যায়নি। অফিসে নাকি সে রিজাইন দিয়ে বেরিয়ে গেছিল, কিন্তু কোথায় গেল কেউ আর জানে না। ওর বৃদ্ধ মা বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু সবই নিষ্ফল। ভটিন্ডা গেলে সেই কেমিক্যাল প্ল্যান্ট স্টেশন থেকে আজও দেখা যায়। তার প্রকাণ্ড দৈত্যাকার চিমনি এখনও সারা রাত ভরে গর্জন করে। ফ্যাক্টরির কোনো এক অন্ধকার কক্ষে কোনো এক মৃতদেহের ভিড়ে জুড়ে যায় এক নতুন মৃতদেহ।